আমি কাজ করেছি, জাস্ট রিসেন্ট কাজ করেছিলাম পার্লামেন্টে মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। সেটাও একটা জাস্ট ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নাই, বাট সারাদিন খাটি, ঠিক আছে। সো কাজটা ছিল 4টা মিনিস্ট্রিকে নিয়ে, এবং আমাদের একজন এমপি যিনি মারা গেছেন ইসরাফিল আলম, তার সেক্রেটারি। তো তার আগে কাজ করেছি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে 9 বছর। তার আগে মাল্টিন্যাশনাল কোম্পানি, ডেইলি নিউজ পেপার, আমি ইংরেজি পত্রিকাতে নিউজ করেছি, ডেস্ক রিপোর্টার ছিলাম। সব থেকে বড় পজিশন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি আমার যে কলেজ ছিল ঢাকা সিটি কলেজ ধানমন্ডি দুই, সেখানে আমি পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস জব অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছিলাম। তো সেটা আমার কাছে বিরাট পাওয়া, কারণ আমি আমার টিচারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, শেখার সুযোগ পেয়েছি। আর গত 10 বছর ধরে আমি অনলাইনে লেখাপড়া করছি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা রিলেট করতে পারবেন আমার কোথায় কোথায় একটু অভিজ্ঞতা আছে। আর লাস্ট মনে হয় 31শে জানুয়ারি আমার দেখা হয়েছিল কিবরিয়া ভাইয়ের সাথে, ওই ভাইয়ের সাথে, সরি নাম ভুলে গেছি। আচ্ছা, সো আমি ইনভাইটেশন পেয়ে এখানে এসেছি যে আমাকে কথা বলতে হবে, কারণ ওখানে ছোট একটু কথা বলেছিলাম। কিবরিয়া ভাইকে দেখে না আমার এত ভালো লেগেছে মন থেকে, বিশ্বাস করবেন। আপনাদের অর্গানাইজেশন কিচ্ছু আমি জানি না, কাজ কিচ্ছু জানি না, বাট কিবরিয়া ভাইকে দেখে আমার রবি ঠাকুরের ওই কবিতাটা মনে পড়ে গেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, এসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলে আই হ্যাভ গট দ্য ফিলিং কিবরিয়া ভাই লিভড হিজ লাইফ। উনি ওনার জীবনটা অলরেডি বেঁচে যাপন করে গেছেন, যে একটা মানুষের জন্ম সার্থক হয় কিভাবে। কারণ উনি আমাকে যেইভাবে কথা বলেছেন যে আপা আপনাকে কিন্তু আসতে হবে, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করবো, এরকম আর কি, যেভাবে বললে একটা মানুষ টাচ ফিল করে, রাইট? সো আমি কেন বলছি, আমরা কিন্তু মানুষ, আমরা ইমোশনাল বিং। দিন শেষে আমরা পৃথিবীতে এসেছিলাম খালি হাতে, চলে যাব খালি হাতে, রাইট? আমাদের কি থেকে যাবে? এই যে কিবরিয়া ভাই আমাকে সুইট করে বোনের মতো করে বলেছিলেন আপা আপনাকে কিন্তু আসতে হবে, এইটুকুই কিন্তু থাকবে, রাইট? সো আমরা কিন্তু কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই। মাদার তেরেসা যেমন করে বেঁচে আছেন, ইলন মাস্ক যিনি পৃথিবীর ওপারে চেষ্টা করছেন অন্য গ্রহে বসবাস বানানোর জন্য, যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও অন্য গ্রহে মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করবেন। ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয়েছে আপনি এটা কিভাবে করবেন, উনি বলেছেন আমি কিভাবে করব আমি জানি না, কিন্তু আমি জানি এটা ইম্পর্টেন্ট, এটা করতে হবে। ওকে? আর আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, এখানে অনেক আমার গুরুজনরা আছেন, সভাপতি সাহেব, অনেক বড় বড় নেতৃবৃন্দরা আছেন, আমি একটা রিকোয়েস্ট করতে চাই। আমি আজকে ফেসবুক খুলে যেটা দেখেছি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে 4র্থ অবস্থানে আছে কিসের জন্য জানেন? নারী নির্যাতনের জন্য। এর থেকে দুঃখের কথা কিছু আছে? আমরা নারী, আমরা মা, আমি কিন্তু একজন মা, এবং আমার দায়িত্ব আমার কাঁধে আরো বেশি ছিল, কারণ আমার হাজবেন্ডের সাথে অনেক আগেই মাত্র কয়েক মাসের সংসার ছিল, খুব দুঃখবশত কারণে। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে এরকম একটা স্যাড নিউজ শেয়ার করতেছি। আমাকে বাবা এবং মা দুটো দায়িত্বই পালন করতে হয়েছে। আপনারা বলে গেছেন না যে আমরা মানে এই পজিশন আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি, পশ্চিম পূর্ব। আমার যে পজিশন, আমি একজন মা, আমি পৃথিবীর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ব্যক্তি, কারণ আমি আমার মেয়ের জন্য ইম্পর্টেন্ট। আমার মেয়ে আমাকে দেখে তৈরি হবে। আমার একটা ছোট বোন আছে, তার বয়স আমার থেকেও 18 বছরের কম। আমার বোনের দায়িত্ব আমার বাবা মায়ের দায়িত্ব এখন আমাকে নিতে হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে সত্যি গত 2 বছর ধরে আমি কোনো অফিশিয়াল কাজ করছি না, বিকজ আমার সাথেও এরকম একটা নির্যাতনের ঘটনা অফিশিয়ালি ঘটেছে। আমি অনেক ভালো পজিশনে ছিলাম এবং আমাকে দমন করার চেষ্টা করা হয়েছে। কেন জানেন? ওনারা দেখেছে আমার বাবা ঢাকাতে থাকেন না, আমার কোনো ভাই নাই, আমার হাজবেন্ড নাই, সো সুযোগ তো নেওয়াই যায়।
Got this point? উইকনেস। তো ওনারা আরেকটা দিক দেখেন নাই যে আমি একজন সিঙ্গেল মা, আমি আমার মেয়েকে একজন মা হিসেবে যদি পালন করতে পারে, একটা মা যেরকম সহ্য করতে পারে, একটা মা যতটুকু কষ্ট সহ্য করে একটা সন্তানকে লালন করতে পারে, মায়ের থেকে বড় যোদ্ধা পৃথিবীর ইতিহাসে আর কেউ নাই। মা, আমি আমার মাকে দেখে শিখেছি। আমার মা নিরক্ষর, আমার বাবা নিরক্ষর, কিন্তু কেউ যখন আমাকে দেখে তারা চিন্তা করতে পারে না যে আমি একজন নিরক্ষর পিতামাতার এইরকম সন্তান। কারণ আপনি আমার সাথে কোন ভাষায় কথা বলবেন, আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট। আমি কিন্তু কোনো গর্ব করে বলছি না, বাট আমি যোগ্য হতে চেয়েছি যে আমাকে আপনি দমন করার চেষ্টা করবেন। আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে ফোন করে বলেছি, আপনারা যদি এটার বিচার না করেন আমি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গিয়ে সুইসাইড করব। আমি কিন্তু আলটিমেটাম দিয়েছি। আমি শাহবাগে গিয়ে বক্তব্য দিয়েছি ধর্ষণ বিরোধী আন্দোলনে। আমার বিরুদ্ধে, আমি প্রথম নারী নির্যাতনের মামলা করার পর আমার বিরুদ্ধে 5টা মামলা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটাও সম্ভব। কিন্তু আপনারা একটা কথা জানেন কিনা, এপিজে আব্দুল কালাম যিনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন, আমি গতকালকে তার জীবনী অডিও বুক পড়ছিলাম, তখন আবুল কালাম আজাদের জীবনী শুনে, তার দুঃখের কথা শুনে মনে হয়েছে আমার দুঃখ কিছুই না। আমাদের আবুল কালাম আব্দুল আজাদ সাহেব বলে গেছেন, উনি ছিলেন কি নিউজ পেপার বিক্রি করতেন, এবং উনি কতবার রকেট, কতবার প্লেন বানাতে গিয়ে রকেট কতবার পড়ে গেছে, ইলন মাস্ক রকেট বানাতে গিয়ে কতবার পড়ে গেছে, কিন্তু তারা দুর্দমনীয়, আনস্টপেবল। ঠিক আমিও আমার প্রতিষ্ঠানকে, যারা আমাকে দমন করতে চেয়েছেন তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমাকে মেয়ে দেখতে, বাট আই এম মিসাইল। আমি দুর্দমনীয়, আই এম আনবিটেবল, আই এম আনস্টপেবল। আপনারা আমার আরেকটা পরিচয় জানেন না, আমার যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন তারা এমন অর্ডার নামিয়েছেন যেন আমি কোনো সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিতে না পারি। হ্যাঁ, আমি কোনো পত্রিকাতে বক্তব্য দিই, বাংলাদেশের পত্রিকাগুলোকে পিআর অ্যাসাইনমেন্ট দিয়ে কেনা হয়েছে। যতগুলো পত্রিকা আমার বক্তব্য দিয়েছে পরের দিন তারা বিজ্ঞাপন দিয়ে সব পত্রিকাকে এইভাবে কিনে দিয়েছে। আমি মিডিয়াতে আমার চাকরির শুরুতে কাজ করে এসেছি, চ্যানেল আইতে 2 বছর কাজ করেছি, বিটিভিতে কাজ করেছি, আমি দুটো পত্রিকাতে কাজ করেছি, ইংরেজি এবং বাংলা। আর আমার ফ্রেন্ড সার্কেল আমার সবসময় পড়ালেখার টেক্সট বুক, পাঠ্য বইয়ের পাশাপাশি আউটসোর্স নলেজের প্রতি আমার খুব গভীর আগ্রহ ছিল, যেই কারণে আমি মানুষের সাথে খুব মিশতে পছন্দ করতে পারতাম, খুবই মানুষের সাথে কমিউনিকেশন মেইনটেইন করতে পারতাম। আমি আপনাদের 27 তারিখের মিটিংয়ে একটা রিকোয়েস্ট করতে চাই, নারী নির্যাতন বন্ধের জন্য আপনারা একটা কমিটি তৈরি করেন, এবং সেই কমিটির দায়িত্ব যদি আপনারা আমাকে দেন আমি আমার জীবন ডেডিকেট করে দেব। আমি আরেকটা পরিচয় দেই, কুষ্টিয়ার মেয়ে, আমি মুনিরা সুলতানা। কুষ্টিয়ার আবরারকে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন, কারা মেরেছে আপনারা জানেন। আমি সেই সম্পর্কে কিছু বলবো না, শুধু বলতে চাই কুষ্টিয়ার মানুষকে দমন করে রাখা যায় না। কারণ কি জানেন, আমরা সর্বহারা, আমরা সব হারিয়ে কষ্টকে জয় করতে শিখেছি। ঠিক আছে, আমরা জন্মকে সার্থক। আপনি জানেন আমাদের মুসলিম ধর্মে আছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, রাইট? আমি নিয়ত করেছি গত বছর থেকে, সবে বরাত থেকে আমি রোজা শুরু করেছি। আমাদের রোজা যেটা ফরজ সেটা করেছি সবে বরাত থেকে, 15টা রোজা নফল করেছি। আল্লাহর কাছে হাত তুলে বলেছি এটা তোমার জন্য গিফট, তুমি তো ফরজ করেছো, আমার পক্ষ থেকে আল্লাহর জন্য এটা তোমার, আমার প্রতি যত রহমত, সেই রহমতের প্রতি শুকরিয়া আদায় করে আমি করেছি। এবং এখন পর্যন্ত আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ 3 ধরনের পড়া শুরু করেছি গত 1 বছর ধরে আল্লাহর রহমতে। কেন জানেন, আমি নারী নির্যাতনের মামলা করার পর আমার বিরুদ্ধে যখন চাঁদাবাজি মামলা করা হয়েছে, আমি জেলে গিয়েছি 3 মাস কাশিমপুর কারাগারে, হাস্যকর বাংলাদেশের ইতিহাসে। আর আমি এমন ইতিহাস রচনা করে যেতে চাই, আমার বোন, ছোট বোন, আমার মেয়ে আমাকে দেখে বলবে আমার মা জীবনে হার মানে নাই, মাথা নত করে নাই, আমার বোন কখনো মাথা নত করে। সুতরাং আমাদের মাথা
পড়ে না। আমি কাজ করছি আমার বোনের জন্য, আমি কাজ করছি আমার মেয়ের জন্য। আমার জন্ম তখনই সার্থক হবে যখন তাদের জন্য কোনো পাথেয় রেখে যাব। ঠিক আছে? আর আমি আপনাকে বলি, আমার বোন এবং মেয়ে দুইজনেই 2016 সাল থেকে ইন্ডিয়াতে লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ। পরিবারের বড় সদস্য, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আমি এটা ডেডিকেট করেছি শিক্ষার প্রতি। আমি আপনাদের রিকোয়েস্ট করব 27শে মার্চ যে আপনাদের প্রোগ্রাম, দয়া করে নারী শিক্ষা এবং নারী অধিকারের জন্য আমাকে যদি আপনারা দায়িত্ব দেন, বা যে কোনো উপযুক্ত মেয়ে, যেমন এই যে আমাদের আপা আছেন, লয়ার আপা আছেন, আরো হয়তো অনেক গুণী আপা আছেন যাদেরকে আমরা জানি না যাদেরকে, আমি মিনিস্ট্রিতে 2015 সাল থেকে কাজ করেছি। ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড, যেটা সিটি ব্যাংকে এসেছিল, ইনভেস্টমেন্ট ফান্ড 2017 পর্যন্ত আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, সেই ফান্ডের প্রপোজাল সাবমিশন থেকে শুরু করে অ্যাপ্রুভাল পর্যন্ত 2 বছর ফাইন্যান্স মিনিস্ট্রি বাংলাদেশ ব্যাংকের সাথে আমি এককভাবে কাজ করেছি ফাইল প্রসেসিং এর জন্য। সুতরাং মিনিস্ট্রির সাথেও আমার কিছুটা সম্পর্ক ভালো আছে। আর আমি নিজে যেহেতু সংসদে কাজ করছি, সংসদেরও বিষয়ে আমার কিছুটা ধারণা আছে। সো আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো ফান্ডের ব্যাপারে সাহায্য করা যায়, যদি নারী অধিকারের জন্য বিদেশি কোনো ফান্ডকে বাংলাদেশে আনা যায়, এনজিওর মাধ্যমে হতে পারে। এনজিও, আমরা মানবাধিকার একটা ব্যাংকও তো করতে পারি না? পারি তো। ওই বেবি আপা যে বলে গেছেন না 100 টাকা করে, ওনার মধ্যে না আমি আমার মায়ের ঝলক দেখতে পেয়েছি। আমার মায়ের কাছে যদি কোনোভাবে 500 টাকা যায়, আমার মা ওই টাকা ভাঙতে পারে না, বেচারি। বাট আমরা যখনই বিপদে পড়েছি তখনও কিন্তু মায়ের কাছে যেতাম যে মা এখন তোমাকেই লাগবে, একটু সাহায্য করো। সো আরেকটা ভাগ্যবতী আমি আরেকদিকে, যে আমার আরেকজন মা আছেন যিনি আমাকে হৃদয়ে ধারণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। সো তার বয়স অনেক বেশি, উনি বাংলাদেশের সিনিয়র সিটিজেন এবং আপনারা তাকে এক নামে চিনবেন, কারণ বাংলাদেশের খুবই অশিক্ষিত মানুষদের মধ্যে উনি একজন। তার কাছ থেকে প্রতিনিয়ত আমি শিক্ষা, সংস্কৃতি, এবং উনি আমাকে বলেছেন যে তোমাকে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে দেখতে চাই বিশ্ব দরবারে। সুতরাং আমার মা, একজন যিনি আমাকে গর্বে ধারণ করেছেন, আরেকজন যিনি আত্মায় ধারণ করে সার্বক্ষণিক আমাকে মোটিভেশন, ইন্সপায়ারেশন দিয়ে যাচ্ছেন। এবং আমি এই দুঃখগুলো কেন জয় করেছি জানেন? কারণ আমি নিজে অন্তর থেকে পরিশুদ্ধ হওয়া, স্বশিক্ষিত হওয়া, আমি গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে তৈরি করতে চাচ্ছি। বা আপনারা জানেন একটা যে মি টু প্রোগ্রাম আছে না, যেটা হলিউড থেকে শুরু হয়েছিল, মি টু প্রোগ্রামেও আমি ইন্টারনালি কানেক্ট হয়েছে। আমি আপনাকে কিছুক্ষণ পরে আমার ফোনে দেখাতে পারবো যে মি টু এর অনলাইন প্রোগ্রাম এবং আপনার গ্লোবাল পিস ফোরাম যেটা আছে, গ্লোবাল পিস, যারা শান্তি রক্ষার জন্য কাজ করে, গতকাল রাত 3:02 আমার কাছে মেসেঞ্জার এসএমএস এসেছে যে তোমার এটা জুম আইডি, এটা তোমার জুম পাসওয়ার্ড, তুমি এখনই কানেক্টেড হও, কারণ এখনই আমাদের কনফারেন্স শুরু হয়ে গেছে। তখন আমি তাকে বলেছি এখন আমার প্রেয়ার টাইম, বিকজ সবে মেরাজ। সুতরাং আপনি যখন সর্ব শক্তিমান সৃষ্টিকর্তাকে ধারণ করবেন, আপনি যখন আপনার মায়ের অস্তিত্বকে নিজের মধ্যে ধারণ করবেন, যখন আপনার ভবিষ্যৎকে ধারণ করবেন আপনার কন্যার মাধ্যমে, তখন কি আপনি কি আর ভেতরে আপনি আছেন? আপনার কোনো বাধা আছে? আপনাকে ঠেকানোর, আপনাকে দমন করার, দাবিয়ে রাখার শক্তি কারো আছে? আমাকে যখন আমার ব্যাংকের থেকে দমন করতে চেষ্টা করেছিল যে সিঙ্গেল মাদার হিসেবে একটু চান্স নেওয়া যায়, আমি তো সুটেড ফুটেড থাকতাম। আমার ছবিগুলো দেখলে এই চেহারার সাথে মিলাতে পারবেন না, কারণ এয়ারলাইন্সের মানুষগুলো যেভাবে চলাফেরা করে আমাদেরকে সেইভাবেই চলাফেরা করতে হতো, বিকজ ফরেন ইনভেস্টরদের সাথে আমাদেরকে মিট করতে হতো, তাদের প্রপোজাল নিয়ে আমাদের কাজ করতে হতো। সো আমি ভীষণভাবে গ্রেটফুল আমার শত্রুদের কাছে। আমার মা যখন দুঃখ করে বলছিল যে আমি আল্লাহর কাছে হাত উঠে তাহাজ্জুদে কাঁদি যে আমার মেয়েকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তাদের বিচার করো, আমি বলেছি যে তোমার মেয়ের শত্রুদের সাথে লড়াই করে তোমার মেয়ে হিরো হয়ে বাড়ি ফিরবে। গত 2 বছর আমি আমার বাসায় থাকতে পারি না, আমি আমার নিজের কেনা ফ্ল্যাটে নিজে থাকতে পারি না, কারণ আমার থানার ওসি বলেছে আপনার জীবন, আপনার জিন্দেগি খাতরে মে হ্যায়। আমার লয়াররা বলেছে আপনি যে কোনো সময় নাই হয়ে যাবেন, কারণ তারা বাংলাদেশের মাফিয়া প্রভাবশালী। আমি শাহবাগে গিয়ে বক্তব্য দিয়েছি, বাংলাদেশে যদি বিচার
বিচার না হয় আন্তর্জাতিক মহলের দ্বারস্থ আমি হব। ঠিকই টেলিগ্রাফ পত্রিকার নাম শুনেছেন, ইউকে 1 নম্বর টপ নচ, সেই পত্রিকায় আমার ছবি এসেছে অনলাইনে। আপনারা নেত্র নিউজের নাম শুনেন না এমন কেউ আছেন? নেত্র নিউজে আমার উপরে বিশাল নিউজ করা হয়েছে। যেই নিউজ পত্রিকা করেছিল আমাদের ওবায়দুল কাদের স্যারকে নিয়ে, যে ঘড়ি কেন পরেন, ঘড়ি কোত্থেকে আসে। এবং ওই নিউজের পরে আমার ব্যাংকের যিনি শীর্ষস্থানীয় কর্মকর্তা, যারা আমার উপরে হামলা করেছেন, 5টা মামলা করেছেন, আমার কণ্ঠকে দমন করার চেষ্টা করেছেন, তারা আমার সাথে বিভিন্নভাবে নেগোসিয়েশন শুরু করে দিয়েছেন। আমার পরিচিত ব্যক্তিদেরকে নিয়ে ওয়েস্টিন হোটেলে 4 ঘন্টা মদ গেলাম। কারণ কি? কারণ আমার কণ্ঠকে আর দমন করা যাচ্ছে না। এটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মহলে চলে গেছে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা নারী, আমরা সম অধিকারের জন্য যে বলছি, ইসলাম নারীকে বহুলাংশে বেশি দায়িত্ব, বেশি সম্মান দিয়ে দিয়েছে। আমরা ঘর থেকে অনেক বেশি সম্মানিত। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমাদেরকে যদি কোনো দায়িত্ব দেয়া হয়, এই মিটিংয়ে সবার আগে ঠিকানা চিনতাম না, খুঁজে প্রথমে বের করেছি মনিরা সুলতানা, আমি একটা মেয়ে, ঠিক আছে, আমার কোনো প্রতিবন্ধকতা নাই। কেন জানেন? আমাকে এমন জীবন হবে করিতে গঠন, যখন আমার নাম শুনে সবাই বলবে ঘরে ঘরে মনিরা দেখতে চাই। এই জীবন গঠন করার জন্য আমি প্রত্যয় নিয়ে বেঁচে আছি। আমি বিভিন্ন সংগঠন, এই যে নারী অধিকার, যে আন্তর্জাতিক নারী দিবস গেল 8ই মার্চ, আপনারা আমার ফেসবুকে আমি ছবি দিতে পারবো, আমি আরেক সংগঠনের সাথে গিয়ে আমি প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছি, ঠিক আছে। কাদের বিপক্ষে জানেন? আমাদের যতগুলো নেতা নেত্রী আছে সবার, কারণ সবার সাথে আমার ছবি আছে, কেউ বলতে পারবে না যে আমি মিথ্যা কথা বলছি। তো আপনাদের মাঝে আমার এই সমস্ত অভিজ্ঞতা বলতে চেয়েছি এই কারণে যে আমরা অনেক বেশি শক্তিশালী, আমাদেরকে দমন করা সম্ভব না, আমরা বাঙালি, আমরা গর্বিত। এবং নারী অধিকারের জয় হোক, নারী শক্তির জয় হোক, আপনাদের মানবাধিকারের জয় জয়কার হোক। বাংলাকে ছাপিয়ে আন্তর্জাতিক মহলে আপনারা আরো বেশি দূর নিজেদের মাইলস্টোন স্থাপন করেন। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।